আসসালামু আলাইকুম। আমি জিশান। আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিলাসী যেই গল্পটা রয়েছে, ছোট গল্প, ওটা নিয়ে এই ভিডিওটা। ঠিক আছে? তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1876 সালে, 15ই সেপ্টেম্বর। পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি, পশ্চিমবঙ্গে। তার পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় এবং মাতা ভুবন মোহিনী দেবী। ঠিক আছে? এবং এন্ট্রান্স পাশ করে FA ক্লাসে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে। তার মানে তিনি FA ক্লাস পড়ার সময় ছাত্র জীবনের অবসান ঘটে। দরিদ্র পরিবারের সন্তান, বিচিত্র অভিজ্ঞতার মধ্যে জীবন কাটিয়েছেন। মানে দরিদ্র পরিবারের যারা, তারা আসলে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্যে তাদের জীবন কাটাতে হয়, বা খারাপ অভিজ্ঞতা বলতে পারেন বা দুঃসময় বলতে পারেন, এরকম মানে সময়ের মধ্যে তার জীবনটা কাটাতে হয় বেশিরভাগ সময়। তো আর অন্য পরিচয় না যাই, তিনি সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করেন কলকাতা বিশ্ববিদ্যালয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1938 সালে মৃত্যুবরণ করেন 16ই জানুয়ারি। ঠিক আছে? তো বিলাসীর গল্পটা হচ্ছে, আমি আপনাকে যদি মূল ভাবটা বলি, যে একটা মেয়ে নাম বিলাসী, যেটা হচ্ছে গল্পের মূল চরিত্র, এবং তার স্বামী হচ্ছে মৃত্যুঞ্জয়। আর আরেকটা ক্যারেক্টার আছে ন্যাড়া। তো এই চরিত্রগুলো হচ্ছে বিলাসী মেন চরিত্র, আর মৃত্যুঞ্জয় তার স্বামী, দুইটাই বলতে পারেন যে প্রথম সারির মানে চরিত্র আর কি। তো বিলাসী হচ্ছে মানে নিচু শ্রেণীর বা নিচু জাতের একটা বংশের মেয়ে, এবং মৃত্যুঞ্জয় উচ্চ বংশের এরকম। এবং মৃত্যুঞ্জয়ের কোনো মা বাবা নাই, বা তারা সবাই মারা গেছে এরকম। এবং মৃত্যুঞ্জয় যখন ওই বিলাসীকে বিয়ে করে, তখনই আর কি ঝামেলাটা হয়। এবং তার আগে থেকে আমি যদি বলি, মৃত্যুঞ্জয়ের আসলে কিছুই নেই, মৃত্যুঞ্জয়ের মা বাবা নেই বললাম। তো মৃত্যুঞ্জয়ের কেউ নেই, মৃত্যুঞ্জয়ের থাকার মধ্যে আছে শুধু একটা আম বাগান। তো এই বাগানটা আসলে দিয়ে, এটাকে কি বলে, মানে ভাড়া দিয়ে বলতে পারেন, মানে সিজনে ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে সে পড়াশোনা করে খায়টা এরকম। এবং ও আসলে থার্ড ক্লাসে পড়ে। থার্ড ক্লাস বলতে হচ্ছে যে ক্লাস 8কে বলে। ফার্স্ট ক্লাস হচ্ছে ক্লাস 10, সেকেন্ড ক্লাস ক্লাস 9, এবং থার্ড ক্লাস হচ্ছে ক্লাস 8। ওই সময়কার আর কি থার্ড ক্লাসে পড়ে। পড়াশোনায় তেমন একটা ভালো না। তো এখানে যদিও এটা বলা হয় নাই, মানে ওই জায়গাটা কথা বলা হয়েছে যে মানে ওকে সবসময় মানুষজন বা ছাত্রছাত্রীরা থার্ড ক্লাসে পড়তে দেখছে, মানে সেকেন্ড ক্লাসও আসতে দেখে নাই, বা বা কি বলে ফোর্থ ক্লাসও যাইতে মানে ছিল, এরকম কোনো ইয়েও নেই, এরকম এরকম আর কি, এটার জন্য বললাম। তো যখন ও আর তার একটা ছিল, মানে তার এটা কি বলে, কাকা না জ্যাঠা বলে মম্মি। তো ও ছিল যে ওর জায়গাগুলো, মানে যে মৃত্যুঞ্জয় যে বাগানটা ছিল, বাগান দিয়েও খেয়ে পরে বেঁচে থাকতো, ওই জিনিসটা নিয়ে যেতে চাইতো ওর যে খুড়ো। তো এবং নিয়েছিল পরবর্তীতে, যখন আসলে মৃত্যুঞ্জয় মারা যায়, তার আগে পারে নাই। তো এটাই। এবং যখন বিলাসীকে বিয়ে করে মৃত্যুঞ্জয়, তখনই তার খুড়ো এলাকাবাসীকে মানে বুঝিয়ে সুঝিয়ে যে বলে, বকসবট মানে বুঝায়, যে এই মানে একটা নিচু বংশের, মানে তখনকার ধর্ম বিশ্বাস অনুযায়ী আসলে নিচু বংশের কাউকে বিয়ে করা যাবে না, জাত চলে যাবে, এরকম ব্যাপার স্যাপার, অন্ধবিশ্বাস আর কি বলতে পারেন, বা ধর্মের অপব্যবহার করা, নিজের সুবিধা মতো আসলে ধর্মকে ইউজ করে যেভাবে, আপনি দেখে থাকবেন হয়তো। তো ওইভাবে তার ওই খুড়ো, কারণ খুড়ো তো সব সময়ের জন্য তার শত্রু, মানে 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 অবস্থানে ছিল। তো খুড়ো ওকে মানে গ্রামের লোকজনকে বলে যে ও নিচু বংশের একটা বিয়াকে বিয়ে করছে, এবং বিয়ে করছে আবার তার হাতে খাবার পর্যন্ত খাইছে। ওই সময় মৃত্যুঞ্জয় আসলে অসুস্থ ছিল। ঠিক আছে? এবং প্রায় মরে যাওয়ার মতো অবস্থা ছিল, এবং বিলাসীর সেবায় সে আসলে বেঁচে ওঠে ওই সময়। এবং ওই গ্রামের মানুষজনকে নিয়ে পরবর্তীতে বলে যে গ্রামের মান সম্মান ইজ্জত সব চলে যাবে, এরকম ব্যাপারটা এবার বুঝিয়ে তারপরে বিলাসীকে আসলে মারধর করে ওই গ্রাম থেকে তাড়িয়ে দেয়। ঠিক আছে? এরকম। এবং পরবর্তীতে না, মৃত্যুঞ্জয় তো মানে ওকে ছেড়ে দেওয়ার মতো না,
মৃত্যুঞ্জয় পরবর্তীতে ওকে নিয়ে গ্রাম থেকে চলে আসে, অন্য একটা গ্রামে এসে বসা শুরু করে এবং মৃত্যুঞ্জয় আসলে ওদের যে জাত, ওই জাতের মতো আসলে সাপ ধরা শুরু করে ওদের সাথে, ঠিক আছে। মানে বিলাসীর যে আব্বা, ওই ওর বাবা মানে সাপ ধরা পেশার সাথে জড়িত ছিল। তো এভাবেই গল্পটা এখানে, এবং মৃত্যুঞ্জয় মারা গেল, মানে লাস্টের গল্পটা কি হলো, লাস্টের গল্পটা যখন ওইটা সাপ ধরা শুরু করলো, সাপের বিভিন্ন কি বলে জড়িবুটি, বিভিন্ন শিকড় মিকড় এগুলো বিক্রি করতো, এসবের ব্যবসা করতো, প্রতারণা ব্যবসা। তো একবার হলো কি যে সাপ ধরা ডাক আসলো, সাপ ধরতে গেল, আহ, সে সাপ ধরতে গিয়ে গর্তের ভিতরে হাত দিয়েছিল, ওই জায়গা থেকে সাপের কামড় খেয়ে সে মারা যায়। এবং বিলাসী তার মেবি 7 দিনের মাথায়, হ্যাঁ ওই মৃত্যুঞ্জয় মানে মারা যাওয়ার 7 দিনের মাথায় সে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করে, বিষ খেয়ে আত্মহত্যা করে, গল্পের যে মূল জিনিসটা। এবং আমি তারপর গল্পটা বলি। আর এই ভিডিও যে শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিলাসী ছোট গল্পটা রয়েছে, এটা আসলে কয়েকটা মানে ভিডিওতে মানে পুরোটা দেওয়ার চেষ্টা করব। মানে পুরো যে গল্পটা রয়েছে পুরোটা একটা ভিডিওতে দিতে গেলে আসলে মানে একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ, যেটা মানে আমার পক্ষে দেওয়া কষ্টকর হবে। তো বিভিন্ন ছোট ছোট খণ্ড করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ইউটিউবে, ঠিক আছে। আচ্ছা, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই, এটা বলতেছে যে এটা হচ্ছে ন্যাড়া, ঠিক আছে। মানে গল্পটা আসলে যার মুখ দিয়ে বলতেছে ওর নাম হচ্ছে ন্যাড়া। ন্যাড়া একটা সহজ সরল চরিত্র, ভালো চরিত্র বলতে পারেন। মানে ন্যাড়াই আসলে ওদের সঙ্গে পরবর্তীতে যোগদান মানে করেছিল যে যখন ওরা সাপ ধরেছিল। আচ্ছা, আমি গল্পের মধ্যে ঢুকি, আপনি গল্পের মধ্যে ঢুকলে আসলে এটা বুঝতে পারবেন যে ন্যাড়া কি, ঠিক আছে। আচ্ছা, পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যাই। পাকা 2 ক্রোশ, ক্রোশ বলতে এখানে এটা মানে যে রাস্তার পরিমাণ, আমরা যেরকম যে কিলোমিটার হিসাব করি ওই সময় ছিল ক্রোশ হিসাব করতো। আমি একান্নই কি বলছে, আমি একান্নই 10-12 জন, মানে ও একান্নয় অনেকজনই যায়, 10-12 জনের মতো যায়। যাহাদের বাড়ি বাড়ি পল্লী গ্রামে, মানে যাদের বাড়ি আসলে গ্রামে, তাহাদেরই ছেলেদের শতকরা 80 জনকে এমনি করিয়া বিদ্যা লাভ করিতে হয়। মানে অনেক দূর আসলে বোঝানো হচ্ছে যে তারা অনেক দূরে গিয়ে বিদ্যা পাঠ করতে হয় বা বিদ্যা অর্জন করতে স্কুলে যেতে হয়। যেমন আমাদের এখন বর্তমান কি অবস্থা, যে সবার বাড়ির পাশে পাশে থাকে, হাই স্কুল থেকে কলেজ, তো সবার এখন বাড়ির আশেপাশে কলেজ হয়ে গেছে সাধারণত। একটা উপজেলায় যে জায়গায় একটা কলেজ থাকার কথা, অনেকগুলো কলেজ হয়ে যায়। যদিও এটা ভালো, আবার অনেক দিক থেকে আবার খারাপ প্রভাবও ফেলে আমাদের। তো যাই হোক, তো আর প্রাইমারি স্কুল তো অনেক এখন, মানে আপনি ঘরের থেকে বাইরে প্রাইমারি স্কুল দিতে পারবেন, যে প্রত্যেকটা গ্রামে একটা করে সাধারণত প্রাইমারি স্কুল সাধারণত থাকে। তো আর ওই সময় অনেক দূর আসলে হেঁটে যাইতে হতো, অনেক আগের সময় যেহেতু অনুন্নত একটা ভারতবর্ষ ছিল। তো এটাই বলতেছে, মানে 80 শতকরা 80 জনকে আসলে গ্রামে এইভাবে পড়াশোনা করতে হতো, আর 20% যারা আসলে তারা শহরে চলে যেত, তারা আসলে বড় লোক ছিল, এরকম ব্যাপার ছিল। ইহাতে লাভের অঙ্কের শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তাহাতে হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে, যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতে 4 ক্রোশ পথ ভাঙতে হয়, 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। মানে 8 মাইল নয়, আরো বেশি, 4 ক্রোশ মানে। তার মানে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ দূরত্ব তারা পাড়ি দিয়ে তারপরে শিক্ষা অর্জন করার জন্য তারপরে বিদ্যালয়ে যেত। এবং এটা আসলে মানে যা মানে এত কিছু করার পরও মানে যা তাদের মানে ভাগ্যে পড়তো বা যে শিক্ষা অর্জনটা করতো, তা আসলে মানে হিসাব করলে একেবারে মানে তুচ্ছ না হলেও মোটামুটি এরকম। বর্ষার দিনে মাথার উপর মেঘের জল, পায়ের নিচে এক হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলোর সাগর সাঁতার দিয়ে স্কুল ঘর করিতে হয়। মানে বলতেছে যে তাদের যে প্রতিকূল, মানে তাদের জীবনের প্রতি যে প্রতিকূলতা অবস্থান করে, যে বর্ষার দিনে উপর থেকে বৃষ্টি পড়ে, নিচে আবার এক হাঁটু কাদা, আবার গ্রীষ্মকালে মানে জলের বদলে কড়া সূর্য, ঠিক আছে, কাদার বদলে ধুলোর সাগর। কারণ ওই সময় তো রাস্তা পাকা না, পাকা রাস্তা না থাকলে তো আপনি দেখবেন যে যে জায়গায় রাস্তা পাকা না ওই জায়গায় দেখবেন মাটি, এবং মাটি তো মানে শুকনো হলে কি হয়, ধুলো হয়ে যায় মানে মাটির উপরটা, এবং ধুলোতে এগুলো বাতাসে কি হয়, উড়ে, এরকম একটা ব্যাপার স্যাপার বলতেছি এখানে। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি। মা সরস্বতী বলতে হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বীদের অনুযায়ী সরস্বতী হচ্ছে যে বিদ্যার দেবী, আমি যদি ভুল না করে থাকি, মানে বিদ্যার দেবী এরকম, ঠিক আছে। তো মা সরস্বতী বর দিবেন কি, মানে তারা যে পড়াশোনা করতেছে তাদেরকে আসলে মানে বর দিবেন কি, বর বলতে হচ্ছে যে
আশীর্বাদ আশীর্বাদ, হ্যাঁ এরকম। আর বর দিবেন কি, তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন তাহা মানে ভাবিয়া পান না। বলছেন যে মানে তারা যত কষ্ট করে পড়াশোনা করতেছে, মা সরস্বতী তাদেরকে বর দিবেন কি, মানে তাদেরকে আসলে উপহার দিবেন বা আশীর্বাদ দিবেন কি, তাদের মানে তাদের যন্ত্রণা দেখিয়া তিনি আসলে কোথায় গিয়ে লুকাইবেন তাহাই ভাবিয়া পান না। মানে এটা বলতেছে কি লিগা, এখন বলবে। তারপরে এই কৃতবিদ্য শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যায়। মানে এই যখন এই ছেলেরা বড় সড়ো হয় তখন তারা আসলে গ্রামেই থাকুক বা অন্য মানে অন্য কোথাও বা শহর হয়ে যাক, তাদের চার ক্রোশ হাঁটা বিদ্যার তেজ আত্মপ্রকাশ করিবেই করিবে। মানে তাদের যাই করুক বা তাদের এই যে চার ক্রোশ হাইটে যে বিদ্যা অর্জন করেছে তার সাথে তারা প্রকাশ করিবেই করিবে। কেহ কেহ বলেন শুনিয়াছি, আচ্ছা যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা নাই হয় ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোক কি বা কি সুখে গ্রামে ছাড়িয়া পালান, কি বলে জ্বালা নেই, তাদের সব ভদ্রলোক কি বা কি সুখে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন। মানে বলতেছে যে যাদের আসলে ক্ষুধার জ্বালা আছে বা তাদের আসলে অর্থ সম্পদ কম বা টাকা পয়সা কম, খেতে পান না এরকম, তারা হয়তো বা কর্মের জন্য শহরে চলে যান। বাট যাদের খাওয়ার দাওয়ার জন্য সবকিছু আছে বা তাদের আর্থিক অবস্থা ভালো, তারা কেন গ্রাম ছেড়ে চলে যান, এরকম বলতেছে। তারা বাস করিতে থাকিলে তো পল্লীর এত দুর্দশা হয় না। মানে যদি বড় লোকরা আসলে বাস করে থাকে বা ডাক্তার যারা সব মানে সাধারণত মানে আপনি যখন গ্রাম থেকে ডাক্তার হয় ওই তো শহরেই থাকে, তো ওই গ্রামে কোনোদিন আসে না, গ্রামে ঘুরতে যায় এদের সময় এরকম ব্যাপার স্যাপার। চাকরিজীবী যারা তারা শহরে চাকরি করে, গ্রামে যায় মাঝে সাথে, সব দিক থেকে এমন। এবং যারা আসলে বড় লোক ম্যাক্সিমাম তারা আসলে শহরে থাকতে পছন্দ করে, গ্রামে থাকে না সাধারণত। তো বলতেছে তারা যদি আসলে গ্রামে বাস করে গ্রামটা উন্নত হয় এবং গ্রামে এত দুর্দশা হয় না। আপনি দেখবেন যে গ্রামে আসলে থাকে সহজ সরল মানুষরা বেশিরভাগ, এবং মানে কম শিক্ষিত মানুষজনেরা গ্রামে থাকে বেশি, সবচেয়ে বেশি মানে সাধারণত বলতেছি আমি, মানে ইউজুয়ালি যেটা আসলে আমরা দেখি। তো এবং এই জন্য আসলে গ্রামটা অন্যত থাকে সব সময়, এবং গ্রামের প্রতি কোনো মানে সরকারেরও নজর আসে না, কেউ কারোরই নজর আসে না। আপনি শহরে দেখবেন যে একটা শহর মানে নর্মাল একটা শহরে ওই জায়গায় বিদ্যুতের সরবরাহ খুব বেশি থাকে, মানে অল টাইম বিদ্যুৎ সরবরাহ থাকে, কারণ ওই জায়গায় মানুষ শিক্ষিত সচেতন। তারা আসলে এটা মানে তাদেরকে যদি বিদ্যুৎ ঠিকঠাক করে দেওয়া না হয় তারা আসলে এটা নিয়ে প্রতিবাদ করবে, তারা বলবে যে কেন কি হয়েছে। বাট গ্রামের ক্ষেত্রে এটা হয় না, গ্রামে আসলে আপনি দেখবেন যে 12-13 ঘন্টা পর্যন্ত কারেন্টই থাকে না ওই জায়গায়। ঠিক আছে, তাদের মানে ওই জায়গায় মানুষ গরমে রাত্রে মারা যায় এরকম পর্যন্ত অবস্থা হয়। তো ওই জায়গায় মানুষ সচেতন না। মানে এখন আপনি যদি ওদেরকে 12 ঘন্টা কার না দেন বা 2-3 না দেন, বা তাদেরকে প্রতিদিন ভাড়ান বিভিন্ন মানে রাষ্ট্র সংক্রান্ত বিষয় নিয়ে ভাড়ানো, সমস্যার সৃষ্টি করা এসব করেন, বা তাদের থেকে টাকা নেন এসে, মানে তারা আসলে কিছু বুঝতে পারবে না, কারণ তারা আসলে গ্রামের সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, তারা বুঝে না এইসব। শহরের মানুষ বুঝে, তারা আসলে শিক্ষিত বা সচেতন। তো এটাই বলতেছি যে শহরে যারা মানে চলে যায় বা তারা আসলে স্বাবলম্বী, তারা যদি গ্রাম থেকে শুরু করে ওই শহরের মানুষজনের মতো গ্রাম মানুষজনেরা আসলে সুযোগ সুবিধা পাবেন, এরকম ব্যাপার। তারপর এই আচ্ছা ওই যে বলতেছি ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম, মানে এই জায়গায় আমার ম্যালেরিয়াও আছে, মশার খামারে ম্যালেরিয়াও আছে, রোগটা গ্রামে গ্রামে সাধারণত রোগ জীবাণু হয়ে থাকে। সে থাক সেই থাক, কিন্তু ওই চার ক্রোশ হাঁটার জ্বালায় যে কত ভদ্রলোকই ছেলেপুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান তাহার আর সংখ্যা নাই। মানে ওই 4 কোষ হাঁটার জ্বালায় ছেলে সন্তান যে শিক্ষিত করবেন বা পড়াশোনা করাবেন, ওই 4 কোষ হাঁটার জ্বালায় তারা আসলে চলে যান জায়গায় এত দূরে। মানে 8 মাইল থেকেও বেশি রাস্তা যদি হেঁটে একটা বাচ্চার পড়াশোনা করতে যেতে হয়, মানে এটা তো আসলে অসম্ভব একটা ব্যাপারের মতো, কারণ সে আসলে ওই জায়গায় গিয়ে মানে এত পরিমাণ ক্লান্ত হবে, পড়াশোনা তার মানে করা তার পক্ষে সম্ভব হবে না সাধারণত। ওটাই বলতেছি যে এই 4 ক্রোশ হাঁটার জ্বালায় কত ছেলেপুলে মানে কত বাবা মা যে ছেলেপুলে নিয়ে শহরে পালিয়েছেন তার আর সংখ্যা নেই, মানে তার আর হিসাব নেই আর কি। তারপর একদিন ছেলেপুলের পড়াও শেষ হয় বটে, কিন্তু শহরের সুযোগ সুবিধা রুচি লইয়া আর তাদের গ্রামে ফিরার আশা চলে না। আর বলতেছে এটাই যে তারা আসলে ওই পড়াশোনার জন্যই শহর মানে গ্রামে যেহেতু অসুবিধা, তাই শহরে চলে যান পড়াশোনার জন্য বা সুযোগ সুবিধা নিতে। ওই জায়গায় যখন তাদের পড়াশোনাও শেষ হয়, চাকরি বাকরি করে, সবকিছু করে ঠিকঠাক, কিন্তু আর ওই শহরের সুযোগ সুবিধা সুবিধা ছেড়ে তারা আসলে গ্রামে আসেন না। তারা যদি গ্রামে আসতেন বা গ্রামে থাকা শুরু করতেন, বা এরকম মানে কি বলি বিভেদ থাকতো না যে মানে গ্রামে থাকবে সহজ সরল যাদের কাজ কাম নাই, যারা শুধু কৃষিকাজ করবে এরকম, আর শহরে থাকবে বিজনেসম্যান চাকরিজীবী যারা এরকম, এই ভেদাভেদটা যদি না থাকতো, গ্রাম এবং শহরের মাঝে খুব মানে সুযোগ সুবিধাগুলো, অন্তত আমি উন্নতর কথা বলতেছি না, সুযোগ সুবিধাগুলো সমান থাকতো, গ্রাম এবং শহরের মানুষজনের সুযোগ সুবিধাগুলো অনেক মানে
মিনিমাইজ করা, মানে দেখবেন যে গ্রাম মানুষের মানে সুযোগ সুবিধা খুব কম দেওয়া হচ্ছে, শহরের মানুষদেরকে সুযোগ সুবিধা অনেক বেশি দেওয়া হচ্ছে, সব দিক থেকে প্রায় এরকম ব্যাপার। ঠিক আছে, আচ্ছা, কিন্তু থাক এসব বাজে কথা, মানে আবার একটু মানে কি বলে হেয়ালি বা ওদেরকে একটু অপমান, অপমান না মানে একটু ইয়ে দিয়ে বলতেছেন, যে অনেক সময় বলে না এটা গ্রামের মানুষ কি কি যেন ভাষা দিয়ে বলে, আহ, এটা কি বলে, খোটা খোটা বলে। ঠিক আছে, গ্রামের মানুষ এটা খোটা বলে, মানে আচ্ছা যাই হোক, আমি বাংলা এটা ঠিক জানি না, মানে ওদেরকে একটু ইয়া দিয়ে বলতেছেন, লজ্জা দিয়ে বলতেছেন, থাক এসব বাজে কথা, এসব না বলি, মানে ওরা যে গ্রামের থেকে মানে শহর থেকে গ্রামে আসে না, এটা বাজে কথা। কি বলে, স্কুলে যাই দুই ক্রোশের মধ্যে এমন আরো 2-3খানা গ্রাম পার হইতে হয়, মানে এই 2 ক্রোশের মধ্যে আরো 2-3খানা গ্রাম পড়ে যায়, এরকম বড়, মানে এই গ্রাম থেকে আরো 2-3 গ্রাম পার হয়ে স্কুলে যেতে হয়, এরকম ব্যাপার। আবার বলতেছে কি, আচ্ছা, কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বাগানে বইসি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, কার বর্তমান রম্বার কাটিয়া লইবার মাত্র অপেক্ষা, কার কানাচ্ছে ঝোপের মধ্যে আনারসের গায়ের রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মেথি কাটিয়া খাইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প, এইসব খবর লইতেই সময় যায়, কিন্তু আসলে যা বিদ্যা। আচ্ছা, এখানে কি বলতেছে যে ওই যে মা সরস্বতী যে কথাটা বলা হয়েছে, যে মা সরস্বতী খুশি হয়ে বর দিলেন কি, তার আসলে মুখ লুকিয়ে পান না, এই তার যে কর্মকাণ্ডের জন্য কি হয়েছে, তারা স্কুলে যায় ঠিক আছে, কিন্তু তারা আসলে স্কুলে যায় কার মানে গাছে আম পাকছে, কার গাছে কাঁঠাল পাকছে, কার খেজুর গাছে যে মানে কাঁদি ওটা কাটতে গেলে ধরা খাওয়ার চান্স নাই, আবার মানে কার বাগানে আনারসের রং ধরেছে, এসবের দিকে তাদের আসলে নজর। গ্রামে সাধারণত এটাই হয়, আপনারা দেখবেন যে গ্রামের ছেলেপেলে একটু মানে ইয়া টাইপের, মানে দুশো টাইপের আর কি, এসব করা মানে গ্রামে ইজি, কারণ গ্রামে মানে গাছপালা সবার বাড়িতে আম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ থাকে, আনারস রোপণ করে অনেকে, তো এসব থাকে, এবং এসব আসলে ওই যে পেঁপে, আবার পেঁপে থোর বলে অনেকে, তো এসব নিয়ে আসলে গ্রামে মানে ব্যাপারটা হয় যে কি, যে রাস্তার পাশে একটা গাছ দেখলো, আম পাকছে, আম নিয়ে চলে আসে, কাঁঠাল পাকছে, কাঁঠাল নিয়ে চলে আসে, থোর কলা এসব পাকলে নিয়ে আসে, এটা সাধারণ গ্রামে, এটা আর কি। তো এটাই বলতেছে এই কবি জায়গায়, যে ওদের যে কর্মকাণ্ড, পড়াশোনা বাদ দিয়ে যারা কর্মকাণ্ড, এইসব দেখিয়ে আসলে দেবী সরস্বতী তাদেরকে বল দিবেন কি, তারা মানে উনি আসলে মুখ লুকিয়ে মানে কোথায় লুকাবেন এটাই পান না, খুঁজে পান না। ঠিক আছে, তারপর বলছে ইয়া কামস্কাটকর কামস্কাট কামস্কাটকর রাজধানীর নাম কি, এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এ সকল দরকারি তথ্য অবগত হইবার ফুল সর্দি মেলে, মানে এইসব তথ্য আসলে তারা অবগত, মানে এসব সম্পর্কে তারা সচেতন না, বা এসব সম্পর্কে তারা জানে না, কাজেই এক্সামিনের সময় মানে পরীক্ষার সময় ইডেন কি জিজ্ঞেস করিলেন, বলি পার্সিয়ার বন্দর আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাইয়া লিখিয়া দিয়া আসি, তোগলক খা, মানে হুমায়ুনের বাপের নাম তোগলক খা, এবং আজ 40-এর কোঠা পার হইয়া দেখি, এ সকল বিষয়ে ধারণা প্রায় একই রকমই আছে। ওই যে নেড়া বলতেছে যে আমরা তখন এই ভুলভাল উত্তর দিতাম, পরীক্ষা প্রশ্ন আসলে আমরা পারতাম না, পড়তাম না, ভুলভাল উত্তর দিতাম, এবং এখনো যে এত বয়স কি বলতেছে, বয়স কত আসছে, 40-এর কোঠা, মানে এখন বয়স 40-এর বেশি, কারণ এখন এখনো মনে হয় যে ওইসব নিয়ে ধারণা একই রকম আছে, মানে আমরা আগে পারতাম না এখনো পারি না এরকম। তারপরের প্রমোশনের দিন মুখ ভার করিয়া, মানে প্রমোশন বলতে যে বুঝে মেবি নতুন ক্লাসে ওঠা যেদিন, মুখ ভার করিয়া বাড়ি ফিরা আসিয়া কখনো বা দল বাঁধিয়া মতলব করি মাস্টারকে ঠেকানো উচিত, মানে মাঝে 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 স্যারের প্রতি, স্যারের নাম পাবে না বা স্যারে ফেল করাইছে এরকম, মানে নিজেরই তো পারে না, নিজেরই তো ভুলভাল লিখছে, তো স্যারের ঠেকানো উচিত, মানে স্যারকে মারা উচিত, এরকম চিন্তা ভাবনা করতো। কখনো বা ঠিক করি এমন বিশ্রী স্কুল ছাড়িয়া দেয় কতবার, কখনো ঠিক করে যে এই কলেজ স্কুলে আমি পাস করি না, আমি স্কুল পড়বো না, এরকম কিন্তু হয়তো সাধারণত। হ্যাঁ, আমরা দেখি যে গ্রামে গ্রামে না সব জায়গায়, যে কোনো প্রভাবশালী ধরেন একটা নেতা ছেলে যে পাস করে না, মানে নেতা তো সবসময় এক্সপেকটেশন রাখে যে আমার ছেলে রুলে এক আসবে, কিন্তু নেতা তো যদি দণ্ডটা পড়ে না, তো পরে না, পরবর্তীতে যে রুল মানে শেষের দিকে আসে ফেল করে, পরবর্তী স্কুল ছাড়িয়ে চলে যায়, এরকম ব্যাপার স্যাপার হয়। বা মানে ধরেন আবার একজন শিক্ষকের ছেলে, একজন ম্যাডামের ছেলে, ধরেন পরীক্ষায় রুল মানে মানে উনি তো আশা রাখবেনি যে উনি ম্যাডাম, তার মানে ওনার ছেলে রুল এক আসবে, এরকম ব্যাপার স্যাপার। তখন যদি দেখেন যে রুল 5-6 কিংবা দূরে চলে গেছে, তখন উনি আর এখানে রাখতে চান না শরমে, কারণ ম্যাডামের ছেলে রুল এক রাখলে তো এটা লজ্জা, নিয়ে যান অন্য জায়গায়। ঠিক আছে,
এরকম সাধারণত আমি দেখেছি অনেক জায়গায়, এই জন্য বললাম আর কি। আমাদের গ্রামে একটি ছেলের সঙ্গে মাঝে মাঝেই স্কুলের পথে দেখা হইতো। এবার আসছে যে মেন, মানে এতক্ষণ জাস্ট ওদের গ্রাম সম্পর্কে কথাবার্তা বললো বা তাদের ছোটবেলা সম্পর্কে কথাবার্তা বললো, এখন আসছে মেন কথায় যে আহ, আমাদের গ্রামে একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলে দেখা হইতো। ঠিক আছে, তো আমার আজকের ভিডিওটা এটুকুই। আজকে ভিডিওটা 20 মিনিটের মতো হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এটুকুই, এবং আমি বলেছি খন্ড খন্ডে আসলে মানে পুরো যে বিলাসী ছোট গল্পটা রয়েছে ছোট গল্পটা দিব খন্ডে খন্ডে। আজকে ভিডিওটা এটুকুই, এবং পরের ভিডিওটা আসলে এই জায়গা থেকে শুরু হবে, যে মেন চরিত্র এই জায়গা থেকে শুরু হবে, এবং এটা খুব একটা সুন্দর এবং আকর্ষণীয় একটি গল্প। তো আজকের ভিডিওটা এটুকুই। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ, আবারও থ্যাংক ইউ।